তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি অনিমেষ কর। দুর্নীতি দমন কমিশন দুদকের তলবে কাল বৃহস্পতিবার হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আবেদন করেছেন তিনি। বুধবার বেনজিরের আইনজীবী এই আবেদন করেন। দুদক কমিশনার জহুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে দুপুরে রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির সিঙ্গাপুরে আছেন বলে তিনি শুনেছেন। 4 মে সপরিবারে দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এরপর দেশে ফেরার আর কোনো তথ্য পায়নি দুদক গোয়েন্দারা। এই অবস্থায় দুদকের নির্ধারিত তারিখের একদিন আগেই সময়ের আবেদন করে চিঠি দিয়েছেন বেনজিরের আইনজীবী। কঠোর গোপনীয়তার মধ্যে এই চিঠি দুদকে পাঠানো হয়। সেটা আবেদন দিয়ে গেছে এবং সেটা অনুসন্ধান কর্তা পর্যালোচনা করবে, দেখবে, যথেষ্ট গ্রাউন্ড থাকলে সে অ্যালাউ করবে, গ্রাউন্ড না থাকলে অ্যালাউ করবে না। বেনজির পরিবার কিভাবে দেশ ত্যাগ করল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না, তবে তিনি শুনেছেন বেনজির বর্তমানে সিঙ্গাপুরে আছেন। আমি শুনছি আপনাদের মতন তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন, আমি একটু জানি। সে হয়তো ফিরে আসবেন, সে এসে নিশ্চয়ই যে সমস্ত অপবাদ তার নামে আসছে কিংবা তার নামে যে সমস্ত আসছে এগুলো ফেস করবেন তিনি, আমরা এটাই মনে করি। বেনজির আহমেদকে 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। এছাড়া 9 জুন তার স্ত্রী ও মেয়েকে তলব করে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ হুদা, আসলে বেনজির কোথায় আছেন, দেশে আছেন নাকি বিদেশে আছেন? আর কাল যদি তিনি দুদকে হাজির না হন তাহলে কি হবে, বা 15 দিন পরও তিনি যদি হাজির না হন তাহলে কি হবে? আপনারা যেরকম শুনছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তিনি তথ্য পেয়েছেন বা তিনি শুনেছেন যে বেনজির আহমেদ ও তার পরিবার বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। আমরাও যেরকম তথ্য পেয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে আমরা যতদূর খবর পেয়েছি যে তিনি 4 তারিখ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন। এর পরে কিন্তু কোনো পোর্ট দিয়ে তিনি দেশে প্রবেশ করেছেন এই ধরনের কোনো তথ্য আমরা জানতে পারিনি। দুদকের সূত্র, দুদকের গোয়েন্দারাও কিন্তু সেরকম কোনো তথ্য পাননি যে তিনি পরবর্তীতে দেশে প্রবেশ করেছেন। তবে 4 তারিখ যে তিনি দেশ ছেড়েছেন এই বিষয়টি নিশ্চিতভাবে বলা যায়। তো আরেকটি বিষয় যেটি হচ্ছে যে তিনি কিন্তু সময়ের আবেদন করেছেন এবং এই বিষয়টি করেছেন খুবই গোপনে। তার যে আইনজীবী আছেন, তার যে প্রধান আইনজীবী, তার সাথে আমরা কথা বলেছিলাম, শাহ মোয়াজ্জেম, তিনি কিন্তু আসলে যে তার যে চিঠির সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে স্বীকার করেনি, বা দুদকের কেউ কিন্তু আমাদের কাছে খুব সহজে বিষয়টি স্বীকার করেনি। তবে দুদকের তদন্ত বিভাগের যে প্রধান জহুরুল হক, তিনি আমাদের কাছে বিষয়টি অস্পষ্টভাবে বলেছেন এবং পরবর্তীতে আমরা দুদক সূত্র থেকেও কিন্তু বিষয়টি নিশ্চিত হয়েছি যে তার কাছে চিঠি, তার যে আবেদনের চিঠি সেটি দুদকে এসেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে দুদক এখন পর্যন্ত তাকে কিন্তু এই চিঠির বিপরীতে কোনো অনুমোদন দেয়নি, অর্থাৎ সময়ের আবেদন যেটি করা হয়েছে সেটি মঞ্জুর হয়েছে কিনা এটা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। এটা আগামীকাল জানা যাবে যে আসলে সময় মঞ্জুর হয়েছে কিনা। 7 থেকে 15 দিন পর্যন্ত তাদেরকে সময় দেওয়া যেতে পারে। তবে একটি কথা বলে রাখি যে 15 দিন পরেও যদি তারা না আসে, অর্থাৎ ধরেন 15 দিন বা 7 দিন সময় দেওয়া হলো, যে কোনো একটা সময় দেওয়া হলো, সেই সময়ের মধ্যে যদি তারা না আসে তবে কিন্তু দুদক তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা আসলে গ্রহণ করতে পারবে না। তবে দুদক যেটা ধরে নিবে যে তাদের এই বিষয়ে, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। এই বিষয়টিগুলো কিন্তু আদালতে তারা উপস্থাপন করতে পারবে যে তারা যে মামলা যদি পরবর্তীতে করে বা আইনানুগ ব্যবস্থা যদি পরবর্তী প্রক্রিয়াগুলো শুরু হবে। রিশাদ হুদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যাদের কারণে শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে দ্বাদশ সংসদের 3য় অধিবেশনে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়াগামী কর্মীরা দালালের খপ্পরে পড়ে সবকিছু খোয়ান, তবে
তারা যাতে দেশটিতে যেতে পারেন সেজন্য বিশেষ বিমানের ব্যবস্থা করার পরও কিছু সংখ্যক কর্মী বাদ পড়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে, দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ব্যয় বৃদ্ধি পায়, জনগণ সুবিধা থেকে বঞ্চিত হয়, তাই দ্রুত কাজ শেষ করতে হবে। কিছু লোক সব সময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায় এবং এই যেতে যেয়ে কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয়। আর এবারে যেটা যাওয়ার কথা ছিল, হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। 17,000 কর্মী আর মালয়েশিয়া যেতে পারছেন না। কুয়ালালামপুর সরকার বিষয়টি অবগত হলেও আপাতত কিছু করার নেই বলে জানিয়েছে। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আটকে পড়াদের পাঠাতে চেষ্টা অব্যাহত থাকবে। বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। সরকারি হিসেব মতে সব প্রক্রিয়া সম্পন্ন করেও শেষ সময় মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 17,000 কর্মী। এই কর্মীদের তালিকা করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মালয়েশিয়ার হাইকমিশনার জানান, আপাতত শ্রমবাজার খোলার কোনো সম্ভাবনা নেই। শেষ সময়ে ই ভিসা হওয়ার কারণে কর্মী যেতে পারেনি। বাইরের এমন দাবি বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি অসত্য বলে জানান হাইকমিশনার। বাংলাদেশের কর্মীদের এই ভোগান্তি সম্পর্কে কুয়ালালামপুর ওয়াকিবহাল, তবে 31 মে পর্যন্ত শেষ দিন নির্ধারিত থাকায় বর্তমানে সেটি পরিবর্তন করা সম্ভব নয়। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, আটকে পড়া 17,000 কর্মীর জন্য আপিল করা হয়েছে। বিএমইটির ছাড়পত্র না পাওয়া কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নির্দেশনা না থাকলেও প্রতিমন্ত্রী দাবি করেন বিষয়টি বিবেচনা করা হবে। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য, সেটা আমরা রিকোয়েস্ট করেছি। কর্মী ভিসার শেষ ধাপ বিএমইটির ছাড়পত্র পাওয়ার আগেই মালয়েশিয়ার অভিবাসন প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন বহু কর্মী। সরকারি হিসেবে এই সংখ্যা প্রায় 50,000। ক্ষতিপূরণ দিতে এই কর্মীদের বিষয়ে স্পষ্ট পরিকল্পনা নেই সরকারের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আজিমকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় আসামি তানভীর ভূঁইয়া ও সেলেস্তা রহমানের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া। ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করেন। এর আগে দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ড শেষে শিমুল ভূঁইয়াকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। শিমুল ভূঁইয়া স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়, তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠায়। এই মামলায় শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্তা রহমান প্রথম দফায় 8 দিন এবং দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ডে ছিলেন। সোমবার সেলেস্তা রহমান ও মঙ্গলবার তানভীর ভূঁইয়া একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এবার আসন্ন বাজেটের খবর। কাল জাতীয় সংসদে 2024-2025 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। চলতি অর্থ বছরের চেয়ে মাত্র 4.5% বেড়ে এবার বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার থাকছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, সঙ্গে থাকছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন ও রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ্জ। অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের মধ্যে প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। আপনাকে ধন্যবাদ। বিশাল অঙ্কের প্রস্তাবিত এই বাজেট বাস্তবায়নের জন্য মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের লক্ষ্য ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত খাত থেকে আসবে আরও
15,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে এডিপির আকার করা হয় 2,45,000 কোটি টাকা। আগামী অর্থবছরে ভর্তুকি ব্যয় ধরা হয়েছে 83,500 কোটি টাকা। চলতি অর্থবছরে ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ ছিল 1,10,672 কোটি টাকা। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7% বেশি ছিল, কিন্তু আগামী অর্থবছরে ধরা হয়েছে 6.75%। আগামী অর্থবছরে নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং জীবনযাত্রার মান যেন সীমার মধ্যে থাকে সেটি নিশ্চিত করতে চান অর্থমন্ত্রী। এজন্য মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে 6.5%। ঘাটতি মেটাতে 2,56,000 কোটি টাকা দেশি বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণের পরিকল্পনা থাকছে, যা জিডিপির 4.6%। আগামী অর্থবছরে সর্বোচ্চ ব্যয় হবে সুদ পরিশোধে 1,29,000 কোটি টাকা, ভর্তুকি 1,12,000 কোটি টাকা এবং সরকারি কর্মকর্তাদের বেতন ও পেনশন 1 লাখ কোটি টাকা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার বাজেটের বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হরিশ সাহা। হরিশ সাহা, বাজেটের বিস্তারিত জানতে চাই, সবার আগ্রহের বিষয় থাকবে, আগামীকাল চোখও থাকবে সেদিকে, আমরা তার কিছুটা আজকেই জানতে চাই। কিছু খবরাখবর আমাদের কাছে এসেছে, সেটা আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে চাচ্ছি। ধন্যবাদ অনিমেষ। দর্শক, আগামীকাল কিন্তু আগামী অর্থ বছর যেটা জুলাইয়ের 1 তারিখে শুরু হতে যাচ্ছে, সেই 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট কিন্তু ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার খুব বেশি প্রবৃদ্ধি হচ্ছে না বাজেটের আকারে। আমরা যেটা জানতে পেরেছি 4.5% মতো প্রবৃদ্ধি নিয়ে বাজেটের আকার হচ্ছে 7,97,000 কোটি টাকা, যেটা চলতি অর্থ বছরে আছে 7,61,785 কোটি টাকা। বাজেটের মূল বিষয়গুলো যদি আমি তুলে ধরতে চাই, বাজেটের শিরোনাম নির্ধারণ করা হয়েছে হচ্ছে সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার, এটাকে মূল প্রতিপাদ্য হিসেবে ধরা হচ্ছে। এবারে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5,41,000 কোটি টাকা, যার মধ্যে এনবিআরকে রাজস্ব সংগ্রহ করতে হবে 4,40,000 কোটি টাকা এবং এনবিআর বহির্ভূত কর 15,000 কোটি টাকা। বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কিন্তু কমানো হয়েছে। মূল্যস্ফীতি 6.5% নামাতে চায় সরকার, যেটা এখন প্রায় 10%-এর মতো রয়েছে। মূল্যস্ফীতি যেহেতু কমাতে চায়, সেজন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও কমিয়ে ধরা হয়েছে 6.75%। বাজেটের ঘাটতি থাকবে, যে বাজেটে যে পরিমাণ আয়ের সংস্থান রয়েছে সেখান থেকে যে ব্যয় বেশি, সেই কারণে ঘাটতি থাকবে 2,56,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে সরকার ব্যাংক খাত থেকে 1,35,000 কোটি টাকার বেশি ঋণ নিতে চায় এবং বৈদেশিক ঋণের প্রক্ষেপণ করেছেন 90,700 কোটি টাকা। বাকি সঞ্চয়পত্র থেকে 15,400 কোটি টাকা এবং অন্যান্য উৎস এবং অনুদান থেকে 12,400 কোটি টাকা সংস্থান করতে চায় সরকার। বাজেটের কর কাঠামোতে একটি বড় পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি, যেটা আসতে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি শ্রেণীর করের কিন্তু সর্বোচ্চ হার 30% নেওয়া হচ্ছে, যেটা এখন রয়েছে 25%। পুঁজিবাজারে গেইন ট্যাক্স অর্থাৎ মূলধন যে আয়, লেনদেনের মাধ্যমে যদি 50 লাখ টাকার বেশি আয় হয়, সেখানে 15% গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব হতে পারে। কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। আইটি খাতের 19টি উপখাত চিহ্নিত করে সেখানে কর অব্যাহতি আগামী 3 বছর পর্যন্ত বাড়ানো হচ্ছে। কর কাঠামোতে আরও বেশ কিছু পরিবর্তনের মধ্যে যেটা রয়েছে, নিত্যপণ্য সরবরাহে কিন্তু উৎসে কর অর্ধেক করা হচ্ছে। যেটা বলছিলাম যে মূল্যস্ফীতি কমানোর একটি লক্ষ্য সরকারের রয়েছে, সেই নিত্যপণ্যের সরবরাহ কর কমিয়ে সেটাকে বাস্তবায়নের চেষ্টা করবে সরকার। ফুল এবং ফল আমদানিকে নিরুৎসাহিত করতে কর বাড়ছে, সেটা হচ্ছে 10%, 5% থেকে বেড়ে। মোবাইলে কথা বলা এবং ইন্টারনেটের সম্পূরক শুল্ক বাড়ছে। পর্যটন এবং বিনোদন খাতেও কিন্তু সেবায় ভ্যাট বসছে এবং বাড়ছে। এর পাশাপাশি মূল্য বৃদ্ধি কমার ক্ষেত্রে যদি আমরা দেখি কী কী পণ্যর দাম বাড়তে পারে, বাড়ার ক্ষেত্রে রয়েছে সব ধরনের ফ্রিজ, এসির কিন্তু দাম বাড়বে। সিগারেট এবং তামাক পণ্যের দাম বাড়তে পারে। কাজু বাদাম, জেনারেটর, মোটরসাইকেল, ওয়াটার ফিল্টার, এলইডি বাল্বের মতো পণ্যের দাম এবার বাড়তে যাচ্ছে।
অন্যদিকে দাম কমার ক্ষেত্রে যেসব পণ্যের দাম কমতে পারে তার মধ্যে রয়েছে ডায়ালাইসিসের ফিল্টার, সার্কিটের দাম কমতে পারে, ডেঙ্গু পরীক্ষার কিটের দাম কমছে, গুঁড়ো দুধ, চকলেট, ল্যাপটপের দাম কমছে। এছাড়া এয়ারক্রাফটের ইঞ্জিন এবং প্রোপেলারের দাম কমতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো দর্শক, আগামীকাল মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কিন্তু বাজেট প্রস্তাব পেশ করবেন। পেশ করলে বিস্তারিত তথ্য সেখানে আমরা জানতে পারবো। তো অনিমেষ, এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ হরি সাহেব। সবার আমাদের নজর আসলে কোন জিনিসের দাম বাড়বে এবং কমবে তার দিকে, আপনি তার কিছুটা আমাদের জানিয়েছেন। আমরা দেখবো যে আগামীকাল বাজেটের পরে কি পরিস্থিতি হয় বাজারে। আপনাকে অনেক ধন্যবাদ হরি। আপনাকেও ধন্যবাদ। 4 ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় নির্বাচন কমিশন সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এদিকে চতুর্থ ও শেষ ধাপে অর্ধেক ভোট কেন্দ্রের তথ্য অনুযায়ী 34.33% ভোট পড়েছে বলে জানান সিইসি। ভোট গ্রহণ শেষে বিকেলে নির্বাচন কমিশন ভবনে তিনি এসব কথা বলেন। দেশের মোট 495 উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী 450 উপজেলায় 4 ধাপে ভোট হয়েছে। এবার বুধবার সকাল 8টায় চতুর্থ ও শেষ ধাপে 60 উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়, যা একটানা চলে বিকাল 4টা পর্যন্ত। 6টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। প্রথম ধাপে 139 উপজেলায় ভোট হয় 8 মে। এসব উপজেলায় গড়ে প্রায় 36% ভোট পড়ে। 21 মে দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট হয়, তাতে ভোটের হার ছিল 38%। তৃতীয় ধাপে 29 মে 87 উপজেলায় ভোট হয়, ভোট পড়ে 36%। চতুর্থ ও শেষ ধাপেও এমন ভোট পড়তে পারে। এ পর্যন্ত আমরা 5144টি কেন্দ্রের মধ্যে 2089টি কেন্দ্রের যে রেজাল্ট পেয়েছি ওগুলোকে গড় করে দেখা যাচ্ছে টার্ন আউট মানে ভোটার উপস্থিতির সংখ্যা হচ্ছে 34.33 অ্যাকিউরেট। 4 ধাপের ভোটের মূল্যায়ন করতে চাননি সিইসি, তবে ভোট শান্তিপূর্ণ হওয়ায় সন্তুষ্ট বলে মন্তব্য করেন সিইসি। নির্বাচনটা কোনো রকম মেজর কোনো ইনসিডেন্ট, আমরা বিশেষ করে সহিংসতা হয়নি, সেটা একদিক থেকে স্যাটিসফাইং একটা ইস্যু। কিন্তু এগুলো বিচার বিশ্লেষণ, এগুলো পলিটিক্যাল বিচার বিশ্লেষণটা আমরা এখন করতে পারবো না। এগুলো অনেক কিছু আছে যারা বিচার বিশ্লেষণ করবেন, তখন ওদের কাছ থেকে যদি আমরা তথ্যপাত্র পাই তাহলে আমরা সেটা নিজেরা দেখতে পারবো। ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত থাকা 20 উপজেলায় ভোট হবে আগামী 9 জুন। নির্বাচিত হয়েছেন একজন ভাইস চেয়ারম্যান। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা আবার বহাল হলো। 2018 সালে এই কোটা বাতিল করা হয়। বুধবার হাইকোর্ট সেই পরিপত্র অবৈধ ঘোষণা করেছে। বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ রায় দেন। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। রায়ে 2018 সালে 4 অক্টোবর 9 থেকে 13 গ্রেড পর্যন্ত সকল কোটা বাতিল করে যে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার, সেই প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হয়। এর ফলে সরকারি নিয়োগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কেবল মেধার ভিত্তিতে 9 মুক্তিযোদ্ধা 30% কোটা থেকে আগের মতো নিয়োগ হবে। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগে আগের মতো মুক্তিযোদ্ধা, নারী, জেলা ও প্রতিবন্ধী কোটা সহ 56% কোটা পদ্ধতি অব্যাহত থাকবে। আজকে মাননীয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ থেকে রায় দেওয়া হয়। রায়ে বলা হয় যে কোটা পদ্ধতি আগের মতোই বহাল থাকবে এবং বর্তমান যে কোটা বাতিল করা হয়েছিল সেটাকে সেই প্রজ্ঞাপনটা বাতিল থাকবে, অর্থাৎ আগের মতোই কোটা চালু থাকবে, 30% মুক্তিযোদ্ধা কোটা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে আগামী 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুরে সচিবালয়ে এইচএসসি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি একথা জানান। আগামী 30 জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে 11 আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক শেষ হবে 21 আগস্ট। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিবে 14,50,790 জন পরীক্ষার্থী। পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ সময়ে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এদিকে পরীক্ষা চলাকালে কোনো অঞ্চলে বন্যা হলে সেখানে ওই সময়ে পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার্থীরা সেখানে যাতায়াত করতে হবে, তাদেরকে সেই যাতায়াতের বিষয়টাকে মাথায় রেখেই ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি যে অঞ্চলগুলোতে এই বন্যা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকভাবে, এবং সেটা পরবর্তীতে
সেই পরীক্ষাগুলো আবারও নেওয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শুরু 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপরে কেউ প্রবেশ করলে তার নাম, রোল নম্বর লিপিবদ্ধ করে রাখা হবে। সেই সঙ্গে পরীক্ষা চলাকালীন সময়ে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রী। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবেন। পরীক্ষা শেষে আমরা প্রত্যাশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত কেউ কোনো গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। ছাত্রী সংখ্যা কিন্তু আসলে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।